বাংলা সাহিত্যের সাহিত্য ভাণ্ডার অপরিসীম। সেই অজ্ঞাতর সাথে সাধারণের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই নিবেদন কাহিনী। আজ আপনাদের জন্য অভিনন্দন সরকার রচিত রুবিনা রেস্ট হাউস। গল্পকথক তন্ময়, গল্পের চরিত্ররা ইমতিয়াজ ও রোহন, সৈকত, খালিদ ও শেখর কাপুর, সম্রাট, রুবিনা, সৃজিতা, আশাবরী, অনন্যা, অভি ও ফালিদ, শাগনি, অঞ্জু ম্যাডাম, মীনাক্ষী রায়, সরফারাজ ও গল্পের শব্দ নিয়ন্ত্রণে শুভ্র নীল এবং গল্পের পোস্টার ডিজাইনে শাগনি। ভূমিকায় আমি বিদিশা। শুরু হচ্ছে রুবিনা রেস্ট হাউস। কাছাকাছি কোথাও খুব জোরে বাজ পড়ল। এতক্ষণ দুহাতে মুখ ঢেকে বসেছিল, এখন ধীরে ধীরে হাত সরিয়ে ও কালো আকাশের দিকে মুখ তুলে চাইল। প্রায় 15 হাত দূরে একটা ছোট্ট কাফন জড়ানো শরীরকে ধরাধরি করে কয়েকজন মাটির নিচে অন্তিম শয্যায় নামানোর তোড়জোড় করছে। শাহিদ এসে ওর কাঁধে হাত লাগল। খালিদ ভাই, গড়ে মাটি দিতে হবে, চলো এবার। ও ভাবছিল কোন অভিশাপে এমন হয়। বাচ্চা মেয়েটার জন্মের পরেই মা মরল, আর 10 বছর যেতে না যেতেই তার কলজের টুকরোর গড়ে তাকে মাটি দিতে হবে। এ আল্লাহ, ওর বুকের ভেতরটা যে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে ব্যথায়। তবু চোখ বুজে কবরের গভীরে মুঠো করে মাটি ছুঁড়ে দিল ও। রুবিনা, মা আমার। ইমতিয়াজ চাচা আকাশের দিকে তাকিয়ে তাড়া দিলেন। হাত চালা, সব হাত চালা, হাওয়ার গতিক সুবিধার নয়, তুফান আসছে, তুফান। তার কথা ফুরোনোর আগেই বৃষ্টি শুরু হলো। অশ্বারোহী জলকণা নয়, ধীর সাবধানী বৃষ্টি। গোরস্থানের লোকজন অভ্যস্ত হাতে তার বোর দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যেতে লাগলো জোর কদমে। বৃষ্টি জোরে এসে পড়ার আগেই প্রায় সব কাজ ছাড়া। প্রকৃতি হারতে ভালোবাসে না। কালো আকাশ থেকে বিজাতীয় এক আওয়াজ গুমড়ে গুমড়ে মিশে যেতে লাগলো এই অজপাড়াগার থমথমে হাওয়ায়। ঝড়ের আগের শান্তি ভেঙে তছনছ করে দিতেই যেন একটা এক্সপ্রেস ট্রেন ছুটে গেল বড় স্টেশনের দিকে। গোড়ের দিকে পিছন ফিরে 1 পা 2 পা করে হাঁটতে লাগলো। ঠান্ডা হাওয়ায় শরীর কাঁপতে লাগলো। আল্লাহ, আর কোনো বাপকে যেন তার বেটির গোড়ে মাটি ফেলতে না হয়। 40 পা হাঁটার মধ্যেই ছোট্ট মেয়েটাকে ফেরেশতা এসে বেহেশতে নিয়ে যাবে। তাই 40 কদম যাওয়ার আগে পিছন দিকে তাকানো যাবে না। তবু 28-30 পা ফেলার পরেই নিয়ন্ত্রণ হারালো মেয়ে মরা বাপ। সেই মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সে বড় ভয়ানক বৃষ্টি, চারিদিক সাদা হয়ে এলো। আশ্বিনের শেষের দিকে এমন দুর্যোগ গ্রামের মানুষ বহুদিন দেখেনি। গোরস্থানের ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল। ও ফেরেশতার কথা ভুলে ছুটতে লাগলো ছোট্ট কবরটার দিকে। দুদিক থেকে তার ভিজে শরীরটাকে জাপটে ধরলো শাহিদ আর ইমতিয়াজ চাচা। মেয়ের নাম ধরে আর্তনাদ করে উঠল। রুবিনা! ঝমঝম বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাতের শব্দে আর সে আর্তনাদও চাপা পড়ে গেল। কিছুটা দূরে রুবিনার ছোট্ট কবর প্রায় দেখাই যাচ্ছে না। দারুণ বৃষ্টির তেজে তার অন্তিম আশ্রয়ও যেন তারই মতো বিলীন হয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে।
চাকরির জন্য কলকাতা ছেড়ে চলে আসা একটা বিচ্ছিরি ব্যাপার। তবে কিচ্ছু করার নেই, মুনি ঋষিরা উপদেশ দিয়ে গেছেন যে কাজ এড়ানো যাবে না, তাকে ভালোবাসতে হবে। এই শহরের রেল স্টেশনটা বার্ডস আই ভিউতে সাজানো দাবার ছকের মতো দেখতে। আমাদের কোম্পানির ড্রাইভার সারফরাজ হাসি মুখে গাড়িতে আমার মালপত্র তুলে গাড়ি স্টার্ট দিল। चलिए आसा मैडम, रात हो जाए बिलालगंज पहुँचते। আসলে আমি এই নামকরা লজিস্টিক কোম্পানিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টটা দেখি। আমাদের একটা বড় কারখানা বানানো হচ্ছে, সেই চক্করেই আজকাল আমার এখানে আনাগোনা শুরু হয়েছে। খুব দরিদ্র একফালি চায়ের দোকানের মালিক খালিদ ভাই আর তার মেয়ে রুবিনা বিলালগঞ্জে আমার উপরি পাওনা। অচেনা অজানা কত মানুষের সঙ্গে ভালোবাসার বাঁধনে যে জড়িয়ে যায় মানুষ। খবরটা দিল সারফরাজি। আচ্ছা ম্যাডাম, আপনার ওই রুবিনা মেয়েটা কি একটা পেটের বিমারিতে 2 দিনের জ্বরে খতম হয়ে গেল বেচারি। শহর ছেড়ে হাইওয়ে ধরেছে গাড়ি। শরৎ বিকেলের হাওয়া আমার চুল এলোমেলো করে দিচ্ছে। সারফরাজকে উত্তর দিতে পারলাম না, তবে খবরটা আমায় আমূল নাড়িয়ে দিল। রুবিনার চাহিদা মতো তার জন্য কলকাতার মিষ্টি নিয়ে এসেছি, আর সেই মেয়ে নেই কোথাও। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে নামলো। 2 বছর আগে বাবার মৃত্যু আর কয়েকদিন আগে অভিকের সঙ্গে ব্রেকআপের পর আমার মনে হতো কোনো ব্যথাই বোধহয় আমায় নাড়াতে পারবে না। রুবিনা আজ আমায় ভুল প্রমাণ করলো। 1.5 ঘন্টার রাস্তা, গাড়িতে আমি শুধু তার কথাই ভাবতে লাগলাম। বিলালগঞ্জ পৌঁছে টিমটিমে আলো জ্বলা চায়ের দোকানে বসে খালিদের বিলাপ শুনতে শুনতে আবারও চোখ ভিজে এলো আমার। আমায় আদর করে বুবুজান বলে ডাকতো মেয়েটা। খুব গায়ে পড়া ছিল, গালে মিষ্টি টোল ফেলে হাসতো। একদিন তো বাড়ি থেকে আমার জন্য নিজের হাতে আশ্চর্য সিমুই বানিয়ে এনেছিল। কচি হাতের সেই সিমুইয়ের স্বাদ ভুলতে পারিনি আজও। মুশকিলটা হলো রেল লাইনের কাছাকাছি ছড়িয়ে ছিটিয়ে 10-12টা কবর রয়েছে গরিব গুরব মানুষগুলোর, আর সেগুলো ঢুকে পড়েছে আমাদের এবিজি লজিস্টিকের সম্প্রতি লিজ নেওয়া জমির ভেতর। এসব পরিস্থিতিতে সাধারণত ভিত খোঁড়ার সময় কবরগুলো নিজে থেকেই গুঁড়িয়ে যায়, যার অর্থ আমাকে দাঁড়িয়ে থেকে ভেঙে ফেলতে হবে রুবিনার কবর। রাতে আধো ঘুমের স্বপ্ন দেখলাম আমি। কখনো রুবিনা দুষ্টু দুষ্টু হেসে আমার হাতে তুলে দিল সিমুই ঠাসা অ্যালুমিনিয়ামের টিফিন বাক্স। কখনো রুবিনার কবরের দিকে এগিয়ে আসা যন্ত্রযানের সামনে হাত তুলে থামতে বললাম আমি, কিন্তু না থেমে আমার দিকে আরও দ্রুত বেগে ধেয়ে এলো বুলডোজার। ঘুম ভেঙে ধর্মর করে বিছানায় উঠে বসলাম। শেষ রাতে কোম্পানির গেস্ট হাউসের ঘরটা অচেনা লাগলো আমার। আর তারপরেই এক অদ্ভুত অনুভূতি ঘিরে ধরল। একটা আশ্চর্য গন্ধে যেন ভরে উঠল ঘরটা। গন্ধটা কেমন ঠিক বলে বোঝানো যাবে না। হয়তো এই গন্ধ শূন্যতার, অথবা হরিণের জল খাবার গন্ধ, নাকি চেনা কোনো গাছের মৃত্যু যন্ত্রণার। গন্ধটা ধীরে ধীরে আমার চেতনার দখল নিল। আর পর মুহূর্তে যা ঘটল তাতে আমি, আশাবরী ব্যানার্জি, একটা অস্ফুট আর্তনাদ করে প্রায় খাট থেকে পড়ে যাচ্ছিলাম আরেকটু হলে। ঘরের কোনায় রাখা কাঠের টেবিলটার উপর বসে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে রুবিনা। গালে টোল ফেলে হাসছে সে, দুষ্টু আর রহস্যময় হাসি। ছোট্ট একটা লাফ দিয়ে টেবিল থেকে মেঝেতে নামলো রুবিনা। তারপর গোটা ঘরে পায়চারি করতে করতে বলল, এত ভয় পাওয়ার কিছু হয়নি বুবুজান। এত আমার কথা চিন্তা করলে না এসে পারি। ঘামে আমার টি শার্ট আর শর্টস ভিজে উঠেছিল। আমি বিছানা থেকে নেমে তার দিকে এগিয়ে গেলাম। রুবিনা হাত তুলে আমায় থামতে বলল, ভুলেও আমায় ছুঁয়ে দিও না বুবুজান, কায়ামত এসে যাবে। রুবিনার চোখ ছলছল করে উঠল। পেটের বিমারিতে খুব দর্দ পেয়েছিলাম, কটা দিন আরামে ঘুমিয়ে আছি। তুমি কি আমার কবর ভেঙে দেবে বুবুজান? সেই শুরু। এরপর সময়ে অসময়ে যেখানে সেখানে রুবিনা প্রকট হতে লাগলো, আর সঙ্গে সেই এক অনুরোধ,
তার কবর যেন ভাঙা না হয়। একই দুঃখ মানুষকে বারবার কাঁদায়, কিন্তু একই রসিকতায় মানুষ বারবার হাসে না। আমি বুঝলাম একই ভয়েও আমরা বারবার কেঁপে উঠি না। অস্বাভাবিক হলেও নিজের আশেপাশে এক অশরীরী আত্মার অনুভব এরপর আমারও গা সওয়া হয়ে উঠল। আর তাছাড়া রুবিনা আমার প্রিয় মানুষ, বড় আদরের। সে কি আমার অনিষ্ট করতে পারে কোনো দিন? কারখানার মাপজোকের কাজে আমার পাগল পাগল দশা, কিন্তু তারই মধ্যে একদিনের কাজ বন্ধ রেখে বিলালগঞ্জ থেকে শহরের জোনাল হেড অফিসে ছুটলাম আমি। প্রথমেই অ্যাডমিন শেখর রায়ের সঙ্গে দেখা করলাম। ভদ্রলোক আমার বাবা স্কুল ফ্রেন্ড। কদিন আগে অ্যাকিউট ডিপ্রেশনে কাবু হয়ে পড়েছিলেন, সম্প্রতি একটু সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। আমি ওর কেবিনে ঢুকে চেয়ারে বসলাম। রুবিনাও বসে পড়ল আমার পাশের চেয়ারে গ্যাঁট হয়ে। সে দেখতে চায় আমি সত্যিই তার কবর বাঁচাতে কতটা বদ্ধপরিকর। একটা প্রয়োজনে আপনার কাছে এলাম কাকু। মুশকিলটা তো এটাই আশা, আমরা প্রয়োজন ছাড়া কেউ কারোর কাছে যায় না। যেদিন মানুষ অপ্রয়োজনে পরস্পরের পাশে দাঁড়াবে সেদিন মানুষের আর কোনো দুঃখ থাকবে না। আমি কাজের কথা পারলাম, শেখর কাকুর ভুরু কুঁচকে গেল। মানেটা কি? 450 কোটির প্রজেক্টের প্ল্যান পাল্টাতে হবে একটা বাচ্চা মেয়ের কবর বাঁচাতে? তুই এতটা ইমপ্র্যাকটিক্যাল কথা বলতে পারলি আশা? কিছুই কি করা যায় না কাকু? না আশা, কিচ্ছু করার নেই। শেখর কাকু থমথমে গলায় বললেন, দেখ, লাস্ট কোয়ার্টারে কোম্পানির ফিনান্সের অবস্থা তোর অজানা নয়। এবার এখন এইসব ছেঁতো কথা বোর্ড মিটিংয়ে তোলা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। মানে মানে আর কয়েকটা বছর চাকরি সেরে কলকাতায় ফিরতে পারলে বাঁচি। এরপর আর কথা বাড়ানোর কোনো মানে হয় না। বেরোনোর আগে শেখর কাকু বললেন, ব্যানার্জি তো বড় অসময়ে চলে গেল রে আশা। যাকে বৌদিকে আমার রিগার্ডস জানাস, আর একটা কথা মনে রাখিস, যে কোনো দরকারে তোর এই কাকা তোর পাশে আছে, কেমন? নেহাত আমি ছাড়া আর কেউ রুবিনাকে দেখতে পায় না? না হলে রুবিনার চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে যেভাবে শেখর কাকুকে মুখ ভ্যাংচালো তা দেখলে ভদ্রলোক আবার অ্যাকিউট ডিপ্রেশনে তলিয়ে যেতেন। অঞ্জু ম্যাডাম শুধু আমাদের HR তাই নয়, ওপর মহলে ওর দারুণ চেনাশোনা। যখন তখন কলমের আঁচড়ে কাউকে আন্দামানে ট্রান্সফার করে দেন, কারো দারুণ অ্যাপ্রেজাল হয়ে যায়। ম্যানেজমেন্টে আসার আগে গ্র্যাজুয়েশন লেভেলে উনি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছিলেন। আজও যাকে তাকে ধরে ডায়েটিং নিয়ে জ্ঞান দিয়ে ফেলেন। আমি ওকে হাঁটু ছুঁয়ে প্রণাম করলাম, উনি আশীর্বাদ করলেন। ছিপছিপে হও মা, স্বল্পাহারী হও। আমার সব কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি এইবার একটা বিয়ে করো আশা করি। স্বামী সংসার হলে এইসব ভুলভাল চিন্তা আর মাথায় আসবে না। রুবিনা আমার পায়ে পা দিয়ে ঠেলা দিল। চলো বুবুজান, এটাকে দিয়েও হবে না। হেড অফিসের লম্বা করিডোর দিয়ে হাঁটছিলাম দুজনে। রুবিনা বেশ গম্ভীর, তবু সে বলল, ওই বুড়িটা কিন্তু ভুল বলেনি। 30 বছর বয়স হতে চললো, তুমি বিয়ে করবে না? আমার মা আমার জন্য ছেলে খুঁজে নেবে রুবিনা, চিন্তা করিস না। আমার চোখের সামনে একটা চাপদারি এলোমেলো চুলের মুখ ভেসে উঠল। অভিক কি আমায় একেবারে ভুলে গেছে? আজ প্রায় 2 মাস হয়ে গেল আমাদের কোনো যোগাযোগ নেই। নিজেকে ধমক দিলাম, প্রতিবার ঝগড়ার পর আমিই ফোন করে তার রাগ ভাঙাই, কিন্তু আর নয়। এবার অভিকও প্রমাণ করুক যে আমাদের সম্পর্কটা একতরফা নয়, তারও কিছু দায় আছে। তখনই অফিসের মেইন স্লাইডিং গেটটা খুলে গেল। সামান্য সামনে ঝুঁকে অফিসে ঢুকলো 6 ফুট 1 ইঞ্চি ছিপছিপে শরীরটা। স্লেট রঙা প্যান্ট আর ছাই ফর্মাল ফুল শার্টে এবিজি লজিস্টিক্সের ভাইস প্রেসিডেন্ট রোহন যোশীও থমকে গেল আমায় দেখে। কি মুশকিল, লোকটা কি রোজ একটু একটু করে আরও বেশি হ্যান্ডসাম হয়ে যায় নাকি? আর বারবার এর সঙ্গে দেখাই বা হয় কেন আমার? রুবিনা আমার ট্রাউজারের পকেট খামচে ধরল। তার চোখে মুখে এক অকৃত্রিম মুগ্ধতা, ঘোর লাগা গলায় সে বলে ফেলল, তোমার মাকে জামাই খুঁজতে বারণ করে দাও বুবুজান, তোমার আসলে হিরো তো তোমার সামনেই দাঁড়িয়ে। আমি রোহনের দিকে এগিয়ে গেলাম। আমার আপনাকে একটা কথা বলার আছে স্যার।
করিডোর দিয়ে নিজের কাঁধ পর্যন্ত লম্বা চুল ঝাঁকিয়ে হাঁটতে হাঁটতে উনি বললেন, আর আমার তোমায় দুটো কথা বলার আছে আশা করি। আমায় স্যার বলে ডাকা বন্ধ করো, আর আজ আমার বার্থডে, তাই চাইলে তুমি আমায় উইশও করতে পারো। রোহন এমনই দিলদার টাইপ। 8 মাস আগে সে আমায় প্রপোজ করে, খুব নাটকীয়ভাবে, রুফটপ রেস্তোরাঁয় হাঁটু গেড়ে বসে, ডায়মন্ড রিং ইত্যাদি। আমি অতটা ভাবিনি, খুব শান্তভাবে তাকে জানিয়েছিলাম যে আমার একজন স্টেডি বয়ফ্রেন্ড আছে। রোহন খুব দ্রুত সামনে নিয়েছিল নিজেকে, তারপর আমার হাত ধরে বলেছিল, আই এম সো সরি আশা, অ্যাকচুয়ালি আগে থেকে তোমার রিলেশনশিপ স্ট্যাটাসটা আমার জানা উচিত ছিল। এনিওয়ে, আমরা খুব ভালো বন্ধু তো হতেই পারি, তাই না? আজ 8 মাস পর আমি রোহনকে দেখলাম। আমার সম্পর্ক এখন আর ততটা স্টেডি নেই, আর আমার রিলেশনশিপ স্টেটাসটাও কমিটেড নয়। এবিজি লজিস্টিক্সের জঘন্য রেভিনিউয়ের অনেকগুলো কারণের একটা হলো কাজে ফাঁকি দিয়ে এই কোম্পানির ভাইস প্রেসিডেন্টরা নিজেদের জন্মদিন পালন করে বেড়ায়। রোহন প্রায় জোর করে আমায় নিয়ে গোটা শহর ঘুরতে লাগলো। রেসিডেন্সি, গোমতী নদী, ভুলভুলাইয়া ঘুরে আমরা জনপদ মার্কেটে এলাম। রুবিনা আগাগোড়া সঙ্গে রইল আমাদের, ব্যাকসিটে হেলান দিয়ে বসে। সে আগে শহর দেখেনি কোনোদিনও। জন্মদিন বলে কথা, তাও আবার ভাইস প্রেসিডেন্ট সাহেবের। উপহার তো কিনতেই হতো। আমি একটা ঘড়ির শোরুমে ঢুকলাম। জন্মদিনের উপহার হিসেবে ঘড়ি পেয়ে বাচ্চাদের মতো কি উল্লাস রোহনের, সঙ্গে আবদার, নিজে পড়িয়ে দাও। তার হাতে ঘড়ি পরিয়ে দিয়ে বললাম, এভাবেই হাসতে থাকো, তোমার সময় চিরদিন ভালো যাক রোহন। সে আমার কানের কাছে মুখ নিয়ে এলো। ঝাপসা হলো তার ক্লিন সেভড গালের সবুজ আভা। তুমি কাছে থাকলে আমার সময় এমনিই ভালো যাবে আশা করি। আমি রোহনকে একটু ঠেলে সরিয়ে দিলাম। জন্মদিনের অ্যাডভান্টেজ একটু বেশি নিয়ে ফেলছো না রোহন? আমার বয়ফ্রেন্ড জানতে পারলে খুব পেটাবে তোমায়। এই কথা বলা মাত্র আবার আমার অভিকের কথা মনে পড়ে গেল। আমার উদাসী প্রেমিক। তুমি কি জানো একজন অত্যন্ত সফল সুপুরুষ যুবক তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করছে? কোন জার্নালে মুখ গুজে বসে আছো তুমি? কোন রিসার্চ পেপারে মন দিয়েছো? রেস্তোরাঁয় ঢুকে রোহন যখন গালৌটি কাবাব খাচ্ছিল, আমার মনে আবার রুবিনার কবরের দুশ্চিন্তা ফিরে এলো। সময় বেশি নেই। রোহন কোনো আশার বাণী না শোনালে আমার রুবিনার কবর গুড়িয়ে দিতে হবে নিজের হাতে। রুবিনা কিছুই খেতে পারবে না, তাই আমারও খেতে মন চাইছিল না। সে বলল, কেন বাবুজান, আমার আজকাল এসব খেতে ইচ্ছে করে না। রোহন বলল, আরে আশা, এত কি ভাবছো? মুড ঠিক করো, আপাতত এই গলৌটি কাবাবের মজা নাও। তোমার প্রবলেম এই রোহন যোশী এক চুটকিতে সলভ করে দেবে। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। আমরা বসে আছি রোহনের কেবিনে। রোহনকে অবশেষে বলতে পেরেছি রুবিনার কবরের কথা। শোনার পর রোহন কিছুক্ষণ চুপ করে গেছিল, তারপর ধীরে ধীরে বলেছিল, সবাই যখন ভালো প্রফিট অ্যাপ্রেজালের পিছনে ছুটছে, তুমি তখন একটা ছোট্ট মেয়ের কবর বাঁচাতে ঘুরে মরছো আশা। তারপর আমার হাতে নিজের হাত রেখে দ্বিতীয়বার প্রেম নিবেদন করেছিল আমার। আই লাভ ইউ মিস আশাবরী ব্যানার্জি, ওই অভিক নামের ছেলেটার থেকে অনেক অনেক বেশি। এই কথা বলার পর গত 15 মিনিট ধরে সে কারখানার প্ল্যানে মুখ ডুবিয়ে বসে আছে। ধীরে ধীরে মুখ তুললেন ভাইস প্রেসিডেন্ট। দেখো আশা, কবরটা ভাঙা পড়বেই, কোনো উপায় নেই। কিন্তু আমি চাইলে ঠিক ওই জায়গায় আমাদের ক্যান্টিন করতে পারি, আর তার দায়িত্ব দিতে পারি রুবিনার বাবাকে। লোকটার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুব খারাপ, এতে তার উপকারও হবে। আর আমরা ক্যান্টিনের নামটা রুবিনার স্মৃতিতে রাখতে পারি, লাইক রুবিনা রেস্ট হাউস। হাউ ইজ দ্য প্ল্যান আশা? উত্তেজনায় আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। হোয়াটস রং উইথ ইউ রোহন? একটা গরিব মানুষকে পয়সা দিয়ে কিনে তুমি তার সেন্টিমেন্টকে ধামাচাপা দিতে চাইছো? তখনই আমার পাশ থেকে একটা কচি হাত আমায় টেনে আবার চেয়ারে বসিয়ে দিল। আমি স্পষ্ট দেখলাম রুবিনার দু চোখে জলের ধারা। ভারাক্রান্ত গলায় ছোট্ট মেয়েটা আমায় বলল, আব্বুর খুব কষ্ট, জানো, ভালো করে খেতে পর্যন্ত পেত না। বাড়ির সবার পেট চালাতে
কত মেহনত করতো আব্বু। বুবুজান, তুমি রোহনের প্ল্যানে রাজি হয়ে যাও, ভেঙে ফেলো আমার কবর। নাই বা হলো আমার ঘুম, আমার আব্বু ভালো থাকলেই হবে। বেটি হয়ে আব্বুর জন্য এইটুকু করতে পারবো না আমি? চারিদিকে চাপ চাপ অন্ধকার। বিলালগঞ্জে রাত নামছে, তার মধ্যে পথ হাঁটছি আমি। রোজ এত আঁধার থাকে না, আজ হয়তো অমাবস্যা। আমি একা একাই হাঁটছি, আমার সঙ্গে আজ রুবিনা নেই। রোহনের চেম্বারে সেই মিটিংয়ের পর থেকেই রুবিনা বেশ অনিয়মিত হয়ে পড়েছে। আগের মতো ঘন ঘন সে আর আসে না আমার কাছে। কয়েকদিন আগে হঠাৎ এসে জানতে চেয়েছিল, সিমুই খাবে বুবুজান? এক্ষুনি আনিয়ে দিচ্ছি। অফিস থেকে ফেরার সময় দেখেছিলাম একতলায় ইসমাইলের বউ সিমুই বানাচ্ছে। একটু পরেই সে এসে টিফিন বাক্সে করে সিমুই দিয়ে গেল। ভাইস প্রেসিডেন্ট বিজনেস এক্সপ্যানশনের কাজে আন্দামান গেছেন। যাওয়ার আগের দিন তাকে বলেছিলাম, একটা বিয়ে করো রোহন, 40 ছুঁতে চললে, কতগুলো চুল পেকে গেছে। প্রথমে তোমাকে তো নিজের সিস্টেম থেকে বের করি, তারপর আর তার আগে বিয়ে করলে অন্য একটা মেয়ের প্রতি অবিচার করা হয়, ট্রাস্ট মি। তারপর আমার চোখে চোখ রেখে বলেছিল, কোথাও একটা গোলমাল হচ্ছে আশা। তোমার আর অভিকের মধ্যে সব ঠিকঠাক তো? ঘটনা হলো কিচ্ছু ঠিকঠাক নেই। অভিক আমায় ফোন করেনি, মনে হয় না আর কোনোদিনও করবে বলে। আমিও করব না। এই করে করে একদিন দুজন দুজনের কাছে প্রায় অপরিচিতের মতো হয়ে যাব। শুধু পরস্পরের ফোনের কন্ট্যাক্ট লিস্টে নাম হয়ে থেকে যাব দুজনে। অন্ধকার মাঠে ছোট্ট কবরটার সামনে এসে দাঁড়িয়েছিলাম আমি। কবরের ওপর রুবিনার আবছা অবয়বটা বসে আছে গুটিসুটি। কবরটা কাল সকালে ভেঙে ফেলা হবে। এখানে এবিজি লজিস্টিক্সের ফ্যাক্টরি গজিয়ে উঠবে, আর কবরের জমি ঘিরে গড়ে উঠবে রুবিনা রেস্ট হাউস। খালিদ দায়িত্ব নিতে চলেছে। আমি চলে যাচ্ছি বুবুজান। মানে কোথায় যাবি তুই? তা অবশ্য ঠিক, আমি কোথায় বা যাব? এটা খুব বোকা বোকা কথা হলো রুবিনা। কে রুবিনা? তুমি মনে করো আমি রুবিনা, তাই আমি রুবিনা বুবুজান। আমি অবাক চোখে রুবিনার দিকে তাকালাম। তোমার ভেতর যে ছোট্ট আশাপুরী আছে, যে আজও রাতে ঘুম ভেঙে বাবার জন্য কাঁদে, আমি তো সেই আশাপুরীও হতে পারি। তুমি যা চেয়েছো মনে মনে, আমি ঠিক ততটুকুই। কিংবা ধরো অন্যের দুঃখ দেখে চোখ থেকে গড়িয়ে নামা একটা জলের বিন্দু, তাও তো হতে পারি আমি। আবার এমনও হতে পারে আমি ছিলামই না কোনোদিন, তুমি নিজে আমাকে বানিয়েছিলে। কাল সকালে ভুলে যাবে আমায়, যেন কোনোদিন ছিলামই না। আমি এবার ঘাবড়ে গেলাম। বাজে কথা রাখ রুবিনা, তুই চলে গেলে যে সব ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই অনুভবটাই আমি বুবুজান, কাউকে ছেড়ে থাকতে না পারার অনুভব, কাউকে পাগলের মতো ভালোবাসার অনুভব। কাকে ছেড়ে থাকতে পারবে না তুমি? বাবা, অভিক, রোহন, না রুবিনা? আমি দু হাতে মুখ ঢাকলাম। যখন কারোর জন্য ব্যথা পাবে, যখন কারো দুঃখে তোমার চোখে জল আসবে, যখন কাউকে ছেড়ে বেঁচে থাকা অর্থহীন মনে হবে, তখনই আমি ফিরে আসবো বুবুজান। কিন্তু আজ যেতেই হবে। ধরে না আজই শেষ রাত তোমার রুবিনার। কবর ভেঙে গেলে কি এমন আরামের ঘুম আর ঘুমোতে পারবো? তুমি ফিরে যাও, আমাকে আজকের রাতটুকু ঘুমোতে দাও। আমি তবু দাঁড়িয়ে রইলাম সেই নির্জন অমানিসায়, আবছা হয়ে আসা কবরের জমিনে। রুবিনা আবার বলল, তুমি এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কি যেতে পারবো বুবুজান?
মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। যাকে ছাড়া বাঁচতে পারবে না তার কথা ভাবতে ভাবতে ফিরে যাও, সে তোমার হবে, দেখে নিও। গলার কাছে তীব্র এক জ্বালা নিয়ে পিছন ফিরলাম আমি, আর তখনই প্রশ্নটা ধাক্কা মারল আমায়। কাকে ভালোবাসি আমি? কাকে ছাড়া বাঁচতে পারবো না? আমার প্রশ্নের উত্তর দিতেই যেন জিন্সের পকেটে ফোনটা বেজে উঠল। চমকে উঠলাম। স্পেশাল রিংটোন। শুধুমাত্র একজন ফোন করলেই এভাবে বেজে ওঠে আমার ফোন। সময় হলো অভিক, আজ এতদিন পর মনে পড়লো আমার। দারুণ এক অভিমানে চোখ ভিজে এলো আমার। ধরবো না ফোন, কষ্ট পাক আর একটু, যেমনটা গত 2 মাস ধরে আমি পেয়ে এসেছি। যেতে যেতে পিছন ফিরে তাকালাম একবার। রুবিনার কবর ঝাপসা হয়ে এসেছে। পাড়াগাঁয়ের উপর নেমে আসা হেমন্তের প্রথম কুয়াশায়, নাকি আমার ভিজে চোখের পাতায়, তা অবশ্য বুঝতে পারলাম না। সেই রাতে ঘুমোতে চেয়েছিল রুবিনা, কিন্তু এ দুর্মুলুকের হিম হিম বাতাস জানে এই রাত বড় অন্য রকম। গৃহস্থের গোয়ালের গাভী, লাউ মাচার সাদা ফুল, পেয়ারা গাছের পাতা, তুলসী মঞ্চের প্রদীপ, সবাই দেখল আশাবরী একে একে পেরিয়ে যাচ্ছে শূন্যতার দিন রাত্রিগুলো। ভুলে যাচ্ছে চেনা গাছেদের মৃত্যু যন্ত্রণার গন্ধ। ওরা সবাই জানে এই রাত ঘুমোনোর নয়। এমন রাতে এই পৃথিবীর ঘুমোনোর কেউ নেই। আশাবরী চোখ মুছে এগিয়ে চলল। দশ বছর নেহাত কম সময় নয়। 10 বছরে মানুষের জীবনযাত্রা, রুচি, মানসিকতা সবকিছুই অনেকটা পাল্টে যায়। পাল্টে গেছে বিলালগঞ্জ। সেদিনের সেই ফাঁকা ফাঁকা মাঠ আর কয়েক ঘর দরিদ্র মুসলিম পরিবারের ছোট্ট বিলালগঞ্জ এবিজি লজিস্টিক্সের বিশাল ফ্যাক্টরির দৌলতে আর ছোটোখাটো খিঞ্জি শহরতলি। আশাবরী এতটা পথ চিনে আসতে হিমশিম খেয়েছেন। এই চাকরি বহু বছর হলো ছেড়ে দিয়েছেন তিনি। লখনৌ শহরে একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তার মন চাইল একবার নিজের হাতে গড়া ফ্যাক্টরিটা দেখে যেতে। নিজেই ড্রাইভ করে লখনৌ থেকে বিলালগঞ্জ 100 মাইল পথ উজিয়ে এসেছেন তিনি। ফ্যাক্টরির পাশে মস্ত মাঠখানাই যা একই রকম রয়ে গেছে। আশাবরীর মনে হলো এই সবুজটুকুর জন্যেই বোধহয় আজও বেঁচে আছে বিলালগঞ্জ। কংক্রিটের ঠাসা শহরতলির ফুসফুস হয়ে টিকে আছে মাঠটা। গাছের ছায়ায় গাড়িটা রেখে নামলেন আশাবরী। হাঁটুতে নতুন রোগ ধরেছে তার, আর্থ্রাইটিস। টানা হাঁটলে রাত বিরেতে ব্যথা মালুম দেয়। ধীর পায়ে এগোলেন ফ্যাক্টরির গেটের দিকে। ফোন বেজে উঠল। স্পেশাল রিংটোন। নির্দিষ্ট একজন ফোন করলেই এভাবে বাজে। আশাবরী ফোন ধরলেন। আশা, ট্যাক্সির কাগজগুলো কোথায় গেল বলো তো? আলমারিতে তো পাচ্ছি না। নিজেই সেদিন আলাদাভাবে রাখলে পেতে সুবিধা হবে বলে। উফ, তোমার স্টাডি টেবিলের নোটসগুলো নিচে আছে, খুঁজে দেখো ভালো করে। বিরক্ত আশাবরী ফোন কেটে দিলেন। অভিক একই রকম রয়ে গেল, আপন ভোলা, উদাসীন, যেন এক ধ্যানে মগ্ন তপস্বী। রিসার্চ নিয়ে ব্যস্ত সারা দিন। তাদের 9 বছরের দাম্পত্যে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা ছোট্ট বোলানের আবির্ভাব। তার এখন ক্লাস 1। অভিকের উদাসীনতা গা সওয়া হয়ে গেছে আশাবরীর। খুব একটা চাওয়া পাওয়ার প্রত্যাশা পুরনো হতে বসা দাম্পত্য করে না।
তবু এরই মধ্যে বৃষ্টি ভেজা হাঁচি কাশির রাতে আশাবরীর মুখে হোমিওপ্যাথির ওষুধের ফোঁটা দেন অভিক। কোনো দিন ছাত্রের রিসার্চ পেপার থেকে মুখ তুলে দেখেন স্ত্রীকে। নরম হয়ে আসে দৃষ্টি। তুমি পাল্টালে আশা? এরই মধ্যে একদিন রোহন ফোন করে বসে। গুড নিউজ আশা, ফাইনালি আই এম ইন আ রিলেশনশিপ। ইয়া, ইউ নো সাক্ষী শর্মা, দ্য টেলিভিশন অ্যাক্টর? ইয়া, নেক্সট মান্থে বিয়ে। তুমি আর অভিক আসবে তো? রাতে টিভি খোলেন আশাবরী। সিরিয়াল চলছে মেরে পিয়া গায়ে রঙ্গুন। দারুণ জমজমাট সিন চলছে। নতুন বৌমা সাক্ষী শ্বশুরবাড়ির সবার জন্য ফুলকপির পরোটা বানিয়েছেন। মামা শ্বশুর হঠাৎ পরোটা মুখে দিয়ে থমকে গেলেন। পরিবারের 17 জন সদস্যের মুখে ক্যামেরা প্যান করলো একে একে। সাক্ষীর কাঁদো কাঁদো অভিব্যক্তি। মামা শ্বশুরের কি তবে ভালো লাগেনি গভীর পরোটা? ব্যাস, সিরিয়াল শেষ। এরপর আগামী পর্বে স্থির দৃশ্যে সাক্ষীর ক্লোজ আপ। কি অসহনীয় সাসপেন্স! হ্যাঁ, 24 ঘন্টা কাটবে কি করে? চ্যানেল পাল্টে দিলেন বিরক্ত আশাবরী। রুবিনা রেস্ট হাউস এখন জমজমাট। টিফিন আওয়ারের ভিড়, তার ওপর আশপাশের কিছু মানুষও এসে জুটেছে। খালিদ ও তার স্ত্রীকেও অন্যান্য কর্মচারীদের সঙ্গে হাত লাগাতে হয়েছে। খালিদের চেহারায় একটা চেকনাই এসছে। নতুন পরিবার হয়েছে তার, গৃহিণী, যমজ ছেলে। 10 বছর আগের খালিদের সঙ্গে এই লোককে মেলানো যাবে না। খালিদ অবশ্য আশাবরীকে দেখে বেশ খুশি। দম ফেলার ফুরসত নেই। তারপরেও এসে অনেক কথা বলল, আলাপ করিয়ে দিল বউয়ের সঙ্গে। বেরিয়ে আসার মুখে হঠাৎ থমকে দাঁড়ালেন আশাবরী। ক্যাশ কাউন্টারের ওপরের দেওয়ালে ছোট্ট ফ্রেমে ঝুলছে একটা বছর 10 মেয়ের ছবি। বিবর্ণ হয়ে এসেছে। বহুদিনের জমে থাকা ঝুল পরিষ্কার হয়নি। ঝকঝকে এই টিফিন হাউসে ভারী বেমানান। ছবিটার দিকে অপলক তাকিয়ে রয়েছেন আশাবরী। কোথায় দেখেছেন তিনি মেয়েটিকে? খালিদ এসে পাশে দাঁড়ালো। চিনলেন না ম্যাডাম? আমার রুবিনা। আশাবরী স্মৃতির ঝুলি ঘাঁটছিলেন। রুবিনা? 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 খালিদ বিব্রত হলো। ম্যাডাম, আমার মেয়ে রুবিনা প্যানক্রিয়াসের রোগে যে মারা গেছিল। আপনি রুবিনাকে ভুলে গেছেন ম্যাডাম? আপনার জন্য নিজের হাতে করে সিমুই বানাতো। মনে পড়ে ম্যাডাম আপনার সে কথা? আশ্চর্য, এত কিছু হয়েছে অথচ তার কিছুই মনে নেই। এইভাবে মেমরি ফল করছে এই বয়সে। রুবিনা রেস্ট হাউস থেকে বেরিয়ে আশাবরী দেখলেন পশ্চিমের আকাশে মেঘ জমেছে। চিন্তিত বোধ করলেন তিনি। লখনৌ পর্যন্ত গাড়ি চালিয়ে ফিরতে হবে তাকে। দ্রুত পায়ে গাড়ির দিকে এগোতে লাগলেন তিনি। গাড়ির লক খুলেই আঁতকে দুপা পিছিয়ে এলেন আশাবরী। তার সিটে একটা অ্যালুমিনিয়ামের টিফিন বাক্স। সিটের ওপর টিফিন বাক্স দেখে আঁতকে ওঠার কিছু নেই। তবুও আশাবরী আঁতকে উঠলেন, কারণ লক করা গাড়িতে টিফিন বক্স কি করে ঢুকলো তিনি তা বুঝতে পারলেন না। খুব জোরে বাজ পড়ল কোথাও। আকাশ আরও কালো হয়ে এলো। 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হলো। আশাবরী নিশ্চিন্তে গাড়িতে উঠে বসলেন। টিফিন বক্স খুলে চামচে করে সিমুই খাচ্ছেন তিনি, দীর্ঘক্ষণ মুখে রেখে রেখে স্বাদ নিয়ে। উৎসব বাড়িতে যে সবাই তার জন্য অপেক্ষা করছে, দুর্যোগ মাথায় তাকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, এসব চিন্তা তাকে বিচলিত করছে বলে মনে হচ্ছে না। তিনি অনুভব করলেন চরাচর এক আজব অথচ চেনা চেনা গন্ধে ধীরে ধীরে ভরে উঠছে। অনেক পুরনো কিন্তু ভীষণ চেনা।
পৃথিবীর সব মেঘ এসে ঝুঁকে পড়ল তার গাড়ির ওপর। বিদ্যুতের শিখা চিরে দিল আকাশ। আরও কয়েকটা বাজ পড়ল আশেপাশে। গাড়ির সিটে হেলান দিয়ে আয়েশ করে ঠায় বসে রইলেন আশাবরী। তার দৃষ্টি গাড়ির কাঁচের বাইরে ঘনিয়ে আসা অদ্ভুত এক অন্ধকারে স্থির। তুফান আসছে, তুফান। এতক্ষণ শুনছিলেন অভিনন্দন সরকার রচিত রুবিনা রেস্ট হাউস। গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। কাহিনী, গল্পের বই, কথা বলুক।